বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর জীববিজ্ঞান অংশে আমরা জীবকোষ ও টিস্যু এই অংশগুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করছি। এটি পর্যালোচনামূলক ক্লাস, সুতরাং পরীক্ষা প্রস্তুতির অংশ হিসেবে আমরা মূল যে টপিকস গুলো এগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। ফার্স্ট আছে কোষ কাকে বলে। কোষ হলো জীবের গঠন ও কার্যের একক। একটি জীবের সমস্ত জৈবিক কার্যাবলী যে তার কেন্দ্রীয় সেকশন সেটি আসলে কোষের সাথে সংশ্লিষ্ট। আমরা একটা বিল্ডিং যখন তৈরি করি তখন এই বিল্ডিং এর ক্ষেত্রে একটি ইট থেকে আমাদের এই বিল্ডিংটির ভিত্তিপ্রস্তর স্থাপন করে এটির যাত্রা শুরু হয়। তারপরে লক্ষ লক্ষ ইট সমন্বয় করে কিন্তু আমাদের বিশাল বিল্ডিং তৈরি করা হয়। ঠিক তেমনই কোষ, আমাদের জীবদেহ যখন সূচনায় আসে সেটি একটি জাইগোট কোষ থেকে এটি সূত্রপাত হয়। তারপর সেখান থেকে কোষ বৃদ্ধি পেয়ে 1 থেকে 2, 2 থেকে 4 এভাবে ক্রমান্বয়ে কিন্তু একটি বিশাল বড় জীবদেহের সৃষ্টি হয়, যেটি উদ্ভিদ এবং প্রাণী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। এরপরে কোষকে আমরা সাধারণত দুই ভাগে দেখি, একটি হলো আদি কোষ আর একটি হলো প্রকৃত কোষ। আদি কোষে সাধারণত সুসংগঠিত নিউক্লিয়াস অংশটি থাকে না, এখানে নিউক্লিয়াসের কিছু কিছু অংশগুলো থাকে যেগুলোর নাম নিউক্লিয়েট নামে পরিচিত। আর প্রকৃত বা কোষ বা সুকেন্দ্রিক কোষে সুসংগঠিত নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসের প্রায় সকল অঙ্গাণু এখানে উপস্থিত থাকে। এখন কোষগুলোকে আমরা আবার দুভাগে ভাগ করি। প্রকৃত কোষগুলোকে, সেই একটি হলো দেহকোষ আর একটি হলো জনন কোষ। তো দেহকোষটা কি? দেহকোষ হলো সাধারণত দেহের গঠনে এটি সাহায্য করে। এটি মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াতে এটি বিভক্ত হয়ে দেহের অন্যান্য অঙ্গাণুগুলো তৈরি করে। আর জনন কোষ যৌন ক্রিয়া সম্পূর্ণ করার জন্য প্রত্যেকটা জীব, বিশেষ করে উদ্ভিদ এবং প্রাণী, তাদের জীবন দশার কোনো একটি পর্যায়ে গিয়ে এই যৌন কোষের বিভাজন নিউস প্রক্রিয়ায় হয় এবং সেক্ষেত্রে ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ঠিক অর্ধেক হয়ে থাকে। এরপরে আমরা উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে যদি পারস্পরিক আলোচনাগুলো দেখি তাহলে বিষয়টি এরকম দাঁড়াবে যে উদ্ভিদ কোষে সাধারণত কোষ প্রাচীর আছে, প্রাণী কোষে কোষ প্রাচীর নেই। উদ্ভিদ কোষে অনেক বড় কোষ গহ্বর আছে, এই যে এখানে কোষ গহ্বর দেখা যাচ্ছে, বাট প্রাণী কোষে কিন্তু কোষ গহ্বর নাই, থাকলেও কিন্তু আকারে অনেক ছোট ছোট, এই যে কয়েকটা কোষ গহ্বর এখানে দেখা যাচ্ছে। উদ্ভিদ কোষে তোমার সেন্ট্রোসোম নেই, বাট প্রাণী কোষে সেন্ট্রোসোম আছে। উদ্ভিদ কোষে প্লাস্টিড আছে, বিশেষ করে ক্লোরোপ্লাস্ট এটা আছে, ফলে উদ্ভিদের বিভিন্ন কালারফুল অংশগুলো দেখা যায়। প্রাণী কোষে কোনো প্লাস্টিড নেই। এখানে আছে হলো মেলানিন, যেটির জন্য মানুষের হয়তো ফর্সা বা শ্যামলা কালার বর্ণটি চলে আসে। এভাবে আমরা আরো বলতে পারি যে উদ্ভিদ কোষে সঞ্চিত খাদ্য স্টার্চ বা শর্করা, প্রাণী কোষে সঞ্চিত খাদ্য হলো তোমার গ্লাইকোজেন, চর্বি আকার থাকে। তো এভাবে আমরা উদ্ভিদ এবং প্রাণী কোষের পর্যালোচনামূলক পার্থক্য বা বৈশিষ্ট্যগুলো আমরা এখানে দেখতে পাই। এখন আমরা দেখব এরপরে যে আছে তোমার কোষের বিভিন্ন অঙ্গাণুগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ আমরা প্রথম পড়বো, সেটা হলো মাইটোকন্ড্রিয়া। এখানে মাইটোকন্ড্রিয়ার একটি বিশেষ চিত্র আমরা দেখতে পাচ্ছি, যেখানে প্রস্থচ্ছেদ এবং লম্বচ্ছেদ উভয়ই করা আছে। আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি যে মাইটোকন্ড্রিয়ার যে গঠন, সেই গঠনে এর দুটা স্তর আছে, বহিঃস্তর এবং অন্তঃস্তর। বহিঃস্তরটা হলো তোমার মসৃণ আর অন্তঃস্তরটা হলো ভাঁজ দেওয়া, ভাঁজ খাওয়ানো। এই অন্তঃস্তরের এই প্রত্যেকটা ভাঁজের নাম হলো ক্রিস্টি। এই ক্রিস্টির ভিতরে যে সবৃন্তক অংশগুলো দেখা যাচ্ছে, এই যে ছোট্ট দানা দানা, এই যে গোল গোল অংশ, এটাই হলো তোমার অক্সিসন। আর তরল জেলির মতো থকথকে যে পদার্থগুলো আছে সেটিকে বলা হয় ম্যাট্রিক্স। তো এই মোটামুটি মাইটোকন্ড্রিয়ার অংশ। এটার মূল কাজ হলো তোমার খাদ্য বস্তু থেকে পাওয়া যে শক্তি হজম ক্রিয়া শেষে এটিপি, সেটা এখানে সংরক্ষিত হয়। এই জন্য একে কোষের শক্তিঘর বলা হয় বা পাওয়ার হাউস। অর্থাৎ শক্তি কোষের সমস্ত অংশগুলোকে এখানে তারা স্টোর করে রাখেন। এরপরে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো প্লাস্টিড, যেটি 3 প্রকার। এটি হলো ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট।
এর মধ্যে ক্লোরোপ্লাস্ট অংশটা পরীক্ষায় আসে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এর গঠনটি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এর গঠনে সাধারণত দ্বিস্তর বিশিষ্ট থাকে, এটা অন্তঃস্তর, এই যে এই অংশটা অন্তঃস্তর, আর একদম বাহিরে যেটা আছে এটা হলো বহিঃস্তর। আর এই যে ভিতরে তরল জেলির মতো থকথকে পদার্থ, এটা ম্যাট্রিক্স। ল্যামিলাম আছে দুই রকম, একটা হলো গ্রানাম ল্যামিলাম, এই যেটা হলো গ্রানাম ল্যামিলাম, আর এটা হলো স্ট্রোমা ল্যামিলাম। আর এই গোল গোল যে চাকতির মতো অংশ দেখা যাচ্ছে এটা হলো গ্রানাম চাকতি আর কি। এই মোটামুটি এই অংশগুলোর মাধ্যমে ক্লোরোফিল তৈরি হয়, যারা সালোক সংশ্লেষণ ক্রিয়ায় অংশগ্রহণ করে উদ্ভিদকে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুতে সাহায্য করে। আমাদের মোটামুটি এই ক্লোরোপ্লাস্ট নিয়ে মূল অপশনগুলো এরকমই। এরপর যেটা দেয়া আছে তা হলো তোমার লিউকোপ্লাস্ট এবং হলো ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট সাধারণত বিভিন্ন কালারফুল অংশগুলোর জন্য দায়ী। এরা তোমার উদ্ভিদের বিভিন্ন রঙিন যে অংশগুলো তৈরি করে, ফুল ফল, বিশেষ করে ফুলের পাপড়ি, অন্যান্য আকর্ষণীয় অংশগুলো, সেগুলো কিন্তু এই ক্রোমোপ্লাস্টের জন্য হয়ে থাকে, যার মূল কাজ সৌন্দর্য বৃদ্ধি করা, পরাগায়নে সাহায্য করা। আর লিউকোপ্লাস্ট এই অংশটি আমাদের সাধারণত যেখানে সূর্যের আলো পৌঁছে না সেই অংশতে এটা থাকে এবং এর প্রধান কাজ হলো খাদ্য সঞ্চয় করা। তো এটা এরকম। এরপর আমাদের অন্যতম প্রধান যে অঙ্গাণুগুলো আছে তার মধ্যে এখানে দেখবো হলো নিউক্লিয়াস নিয়ে। নিউক্লিয়াসের গঠনে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়াসের যে অঙ্গাণুগুলো আছে তা হলো নিউক্লিয়ার মেমব্রেন, যেটা দ্বিস্তর বিশিষ্ট এবং মাঝখানে থাকা ছিদ্রযুক্ত অংশ আছে, যেদিকে অক্সিজেন সহ প্রয়োজনীয় পদার্থ যাওয়া আসা করে। বাইরের ভিতরের যে ভিতরের যে অংশগুলো আছে তার তরল জলীয় অংশ, এটার নাম হলো তোমার নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিওপ্লাজমের মধ্যে ভাসমান অবস্থায় দেখো এখানে যে এই যে তরল এই যে জালিকার মতো দেখা যাচ্ছে, এটা হলো ক্রোমাটিন জালিকা। এই ক্রোমাটিন জালিকাগুলো নিউক্লিয়া, এটা যখন দুই ভাগে বিভক্ত হয় তখন এটি কুণ্ডলী পাকে এবং এটি পাতলা হয়ে যায় এবং আস্তে আস্তে খাটো এবং মোটা হয় কুণ্ডলী পাকার ফলে। তখন এগুলোকে বলা হয় ক্রোমাটিড, যারা সেন্ট্রোমিয়ার বিন্দুতে সংযুক্ত থাকে। এখানে তরল জেলির মতো থকথকে অংশের ভিতরেও একটি খুবই ঘন একটা বস্তু দেখা যায়, সেটাকে বলা হয় নিউক্লিয়াস। এটি নিউক্লিয়াসেরই একটি কেন্দ্রীয় অংশ। এই মোটামুটি নিউক্লিয়াসের গঠনের মূল কথা। কি বুঝতে পারছো সবাই? এখন সময় রাত 10:45। এরপর আমাদের মূল যে উদ্ভিদ টিস্যুর অংশগুলো আছে, এখানে আমরা সাধারণত তিনটা টিস্যু দেখি: সরল টিস্যু, জটিল টিস্যু এবং ক্ষরণকারী টিস্যু। সরল টিস্যুগুলোর গঠন কাঠামোগুলো সাধারণত একই হয়। এরা আবার তিন রকম: প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং হলো স্ক্লেনকাইমা। প্যারেনকাইমা হয় হলো ত্বকের কোষগুলো, স্ক্লেনকাইমা হয় হলো তোমার যেগুলো নলাকার কোষ বা নালী তৈরি করে এবং যেগুলো মূল কাণ্ডের যে সফট অংশগুলো যেগুলো থাকে, লতা বলা হয় যেগুলো, সেগুলোতে মূলত এই কোলেনকাইমা কোষ থাকে। আর স্ক্লেনকাইমা কোষটা সাধারণত উদ্ভিদের যেগুলো খুবই শক্ত উদ্ভিদ হয়, যাদের মানে শক্ত দৃঢ় অংশগুলো দেহকে দাঁড় করিয়ে রাখে, সেখানে তোমার এই স্ক্লেনকাইমা কোষ থাকে। এই অংশগুলোর আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি পরীক্ষা আসে তা হলো জটিল কোষ, বিশেষ করে জাইলেম। জাইলেমের বৃদ্ধি হওয়া এবং এর মূলত অংশ ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার। এই চারটি অংশের মধ্যে যে কোনো দুটি বা তিনটি অংশ কিন্তু পরীক্ষায় সাধারণত দেওয়া হয় এবং সেগুলোর বিবরণ সহ ছবি সহ আমাদের লিখতে হবে। জাইলেম টিস্যুর প্রধান কাজ হলো পানি এবং খনিজ লবণকে তোমার এই মাটি থেকে বয়ে ওপর দিকে নিয়ে যাওয়া।
আর ফ্লোয়েম টিস্যুর কাজটা হলো এটি উদ্ভিদের শরীর যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয়, এই খাদ্যের অংশগুলো ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে এটি সারা দেহে কিন্তু ছড়িয়ে পড়ে। তো সুতরাং এরা খাদ্য সরবরাহের কাজ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এখানে আপাতভাবে কোনো প্রশ্ন আছে কি? এই জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে জাইলেমটা বেশি ইম্পর্টেন্ট, ফ্লোয়েমটা মাঝে মাঝে হয়তো আসে, জাইলেমটা বেশি আসে। খালিদ এবং মাহমুদ, তোমাদের কোনো প্রশ্ন আছে এখানে আপাতভাবে? না স্যার। আচ্ছা, ফাইন। তাহলে খালিদের প্রশ্ন আছে? আনমিউট করে কথা বলো। হ্যালো স্যার। আচ্ছা, সমস্যা নেই তাহলে তোমারও। আচ্ছা, ওকে। তাহলে আমি পরের যেটা দেখতে পাচ্ছি সেটি হলো আমাদের টিস্যুর অংশের মধ্যে কানেকটিভ টিস্যু বা যোজক টিস্যু। যোজক টিস্যু গুলো বেশ কয়েক রকম আছে, একটা ফাইব্রাস, স্কেলিটাল, তারপরে হলো তরল যোজক টিস্যু। ফাইব্রাসটা হলো দেহের ত্বকের অংশ, স্কেলিটাল হলো দেহের ভিতরে যে কাঠামো, বিশেষ করে কঙ্কাল তন্ত্র। কঙ্কালটা আবার দুই রকম, একটি তরুণাস্থি, একটা হলো অস্থি। তরুণাস্থি হলো দেহের যে সফট অংশগুলো, সেটি তরুণাস্থি। আর অস্থিটা হলো দেহের মধ্যে যে কাষ্ঠ শক্ত অংশ, সেটি হলো অস্থি। এখন তরল যোজক টিস্যু, তাহলে তরল যোজক টিস্যু এটি মূলত উদ্ভিদের বলে নয়, এটি প্রাণী এবং উদ্ভিদ উভয়েরই শরীরের যে তরল অংশ, যেখানে মাতৃকাটা অনেক বেশি থাকে, এরা বিভিন্ন পদার্থগুলো যাওয়া আসা নিয়ন্ত্রণ করে। এবং এদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উদাহরণটি আছে তা হলো রক্ত। আমরা রক্তের অংশটি সাধারণত জীবে পরিবহন অংশে আমরা পড়ে থাকি। তারপরে এখানে আলোচনা আছে বিধে আমি খুব সংক্ষেপে মূল অংশগুলো বলে দিচ্ছি। এই রক্তে আমরা সাধারণত দুইটি উপকরণ পাই, একটি রক্তরস আর একটা রক্তকণিকা। রক্তরস থাকে প্রায় 45%, আর রক্তরস থাকে হলো তোমার 55%, আর রক্তকণিকা থাকে হলো 45%, অর্থাৎ 45%। সেখানে মূল কণিকা হিসেবে তিনটি থাকে, একটি হলো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। লোহিত রক্তকণিকা অক্সি হিমোগ্লোবিন বদ্ধ রূপে হিমোগ্লোবিনের মাধ্যমে তারা রক্ত থেকে অক্সিজেন, সারা দেহ থেকে অক্সিজেনকে পরিবহন করে। অন্যদিকে শ্বেত রক্তকণিকা এটি ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করে এবং অ্যান্টিবডিকে সাথে নিয়ে তাদের অন্য জৈবিক কার্যাবলী তারা সম্পূর্ণ করে। আর অনুচক্রিকা এরা কোথাও কেটে গেলে তোমার এক ধরনের জালিকা তৈরি করে, সেই জালিকার মাধ্যমে এই অংশগুলো ওখানে আটকে গিয়ে রক্তকে দহন বাড়তে সাহায্য করে। এরপরে আছে লসিকা। লসিকার অংশগুলো আসলে এরকম যে কিছু কিছু পদার্থ আছে যে যারা সাধারণত রক্তর অনেকগুলো পার্ট ওই কাজটা করতে পারে না, সেই কাজের বাকি অংশটা লসিকা করে। এরা এই শ্বেতকণিকার সাথে অ্যান্টিবডির সাথে সমন্বয় করে রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। এরপরে পেশি টিস্যু, যেটা পেশি টিস্যুর মধ্যে গুরুত্বপূর্ণ অংশ মূলত তিন প্রকার পেশি এখানে আছে, ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃৎপেশি। ঐচ্ছিক পেশিটা এটা আমাদের শরীরের ইচ্ছাধীন অংশ। অনৈচ্ছিক পেশি এটি আমাদের শরীরের ইচ্ছাধীন অংশ নয়, এটি মানে একটা সিস্টেম ওয়াইজ কাজ করে এবং এটা আমাদের ইচ্ছার বাহিরে, এটি সবচেয়ে বড় কথা। হৃৎপেশিটা হলো একটা অনৈচ্ছিক পেশি যেটি হৃৎপিণ্ডকে গঠন করেছে। এই মোটামুটি এখানকার পড়া আছে। লাস্ট পড়া যেটা আছে সেটা হলো স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যু যদি এটা পরীক্ষায় প্রায় আসেও আর কি, এটা আসার দিক থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যদিও এই প্রশ্নটি আমাদের অন্য অধ্যায়েও কিন্তু আছে। এখানে মূলত দুইটি অংশ আছে, একটা মূল কোষ দেহ আর একটা হলো প্রলম্বিত অংশ। এই মূল কোষ দেহের অংশে কারা আছে? এখানে এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের সাথে সাইটোপ্লাজম এবং অন্যান্য অঙ্গাণু, আর এখানে যে এই যে শাখা প্রশাখার যে অংশটা দেখা যাচ্ছে এখানে হলো তোমার ডেনড্রন।
এই ডেনড্রনের প্রত্যেকটি শাখার যে মেইন শাখাগুলো আছে তার প্রত্যেকটি নাম হলো ডেনড্রাইট। এখন এই যে প্রলম্বিত যে অংশ যেটিকে অ্যাক্সন বলা হয়, এর মধ্যে আমরা দুটি অংশ দেখি, একটা র্যানভিয়ার পর্ব আর একটা হলো র্যানভিয়ার রিলেটেড। আর শেষে যে অংশটি দেখা যাচ্ছে এটা হলো সিন্যাপস। এই অংশটির কাজ মূলত পরবর্তী যে স্নায়ুকোষ আছে তার সাথে এটা কানেক্ট করে দেওয়া। এই মোটামুটি আমাদের স্নায়ুকোষ মূল পড়াগুলো। আমি এ পর্যন্ত যা পড়ালাম তার মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারবো। আর কোনো প্রশ্ন আছে কি? খালিদ এবং মাহমুদ, তোমাদের পড়া কি পূর্ণাঙ্গ বুঝতে পেরেছো? কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা এই অধ্যায়ের মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। লাস্ট অংশে আছে বিভিন্ন তন্ত্র, পরিপাক। না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ফাইন। পরিপাক তন্ত্র, যেটিতে খাদ্য গ্রহণ করা থেকে শুরু করে একবারে আমাদের ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, পাকস্থলী সহ মানে সমস্ত অংশগুলো এখানে রিলেটেড আছে। বিশেষ করে আমাদের গ্রন্থিগুলোর মধ্যে লালা গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি এবং হলো যকৃত অংশ। শ্বসন তন্ত্রে মূলত শ্বাস প্রশ্বাস নেওয়ার অংশগুলো আছে এখানে, নাসাপথ, নাসারন্ধ্র, তারপরে ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, অ্যালভিওলাস, একজোড়া ফুসফুস, এই অংশগুলো। স্নায়ুতন্ত্র দেহের বাহ্যিক উদ্দীপনা থেকে উদ্দীপক থেকে উদ্দীপনা গ্রহণ করে এবং সেই অনুযায়ী তারা প্রতিক্রিয়া দেখায়। এই স্নায়ু টিস্যুর মূল অংশটি, এটার মূল কাঠামো থাকে দুইটি, একটি হলো মস্তিষ্ক আর একটা হলো পিছনের সুষুম্না কাণ্ড। তো এই সেন্সিটিভ অঙ্গটি সাধারণত খুবই সারা দেহের সাথে এমন ভাবে এটি কানেক্টেড যে আমাদের দেহের ঐচ্ছিক এবং অনৈচ্ছিক পেশিগুলোকে তারা নিয়ন্ত্রণ করে। বিশেষ করে যখন পালন করা হয় তখন ঐচ্ছিক পেশিগুলো এই কাজের সমন্বয়ে কিন্তু সাহায্য করে থাকে। এখানকার লাস্ট অংশে আছে তোমার রেচন তন্ত্র, দেহের ভিতরে অতিরিক্ত যে উপকরণগুলো থাকে যেটি দেহের জন্য খুবই ক্ষতিকর, বিশেষ করে মূত্র জমে গেলে যে নাইট্রোজেন ঘটিত অপদ্রব্যগুলো থাকে এগুলো শরীরের জন্য কিন্তু খুবই ক্ষতিকর। এই কারণের জন্য এই অংশগুলো দ্রুত বের করে নেওয়ার জন্য একটি প্রক্রিয়া নেওয়া হয়, যেটি হলো রেচন প্রক্রিয়া। জননতন্ত্র অংশটি সাধারণত উদ্ভিদ এবং প্রাণী উভয়ের ক্ষেত্রে আছে। জীবনের একটা নির্দিষ্ট দশায় উদ্ভিদগুলো সাধারণত পরাগরেণু এবং ডিম্বাণু সৃষ্টি করে এবং তাদের মধ্যে পরাগায়ন প্রক্রিয়ার মাধ্যমে তারা বংশ বিস্তার করে। আর প্রাণীর ক্ষেত্রে সাধারণত দেখা যায় জননতন্ত্রে সেটা পুং এবং স্ত্রী অংশে বিশেষ অঙ্গাণুর আবির্ভাব ঘটে এবং এই অঙ্গাণুর মাধ্যমে তারা যথাক্রমে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন প্রক্রিয়াটি করার মধ্য দিয়ে তাদের নতুন বংশধর চলে আসে। এটি তৈরি করার জন্য জননতন্ত্রের বিষয়টি আসে। ত্বকতন্ত্র অংশটি সাধারণত দেহের কেউ আচ্ছাদন করে রাখে এবং ত্বক দেহের বাহিরের বিভিন্ন অংশ থেকে স্পর্শের অনুভূতি গ্রহণ করে। সবশেষ আছে হলো তোমার অন্তঃক্ষরা গ্রন্থি। শরীরের মধ্যে এমন কিছু কিছু গ্রন্থি আছে যারা বিভিন্ন রস বা হরমোন গুলোকে নিঃসরণ করে, এগুলোকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয়। বিশেষ করে যেমন পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এগুলো বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ। এই মোটামুটি আজকের এই পড়া বা এই অধ্যায়টি মোটামুটি আমাদের রিভিশন শেষ। তো আমি আশা করছি যে এই আলোচনার মধ্য দিয়ে আমাদের পরীক্ষা প্রস্তুতিমূলক বিষয়টি সম্পন্ন হলো। আমি অধ্যায় পরিশেষে মূল অংশগুলো নিয়ে একটু টপিক আকারে বলি। সেটি হলো মাইটোকন্ড্রিয়ার গঠন, তারপর তোমার হলো প্লাস্টিডের গঠন, নিউক্লিয়াসের গঠন, এখানে জাইলেম ফ্লোয়েমের মধ্যে বিশেষ করে জাইলেম টিস্যু, কানেকটিভ টিস্যু অর্থাৎ মানে তরল দ্রবক টিস্যু, এই যে ফরম্যাট গুলো, এগুলোতে প্রচুর স্টুডেন্ট এখানে আমাদের প্রশ্নতে তারা কমন পেতে পারে এবং আমি মনে করি যে এর সাথে সমন্বয় করে যদি আমরা সৃজনশীল গুলো মেনটেন করি তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আমি এই আলোচনার মধ্য দিয়ে আজকের এই অধ্যায়টি মোটামুটি শেষ করছি।